রাশি শিক্ষিত এবং ভীষণ মার্জিত মেয়েটি হয়তো একটু বেশি বাস্তববাদী। ততটা ভালো গোছালো না, কিন্তু সে আগলে রেখেছে এই পরিবারকে। তার মায়ের সব বায়না, অসুস্থতাকে সে হাসিমুখে মেনে নিয়েছে। নীলকান্ত বাবুর ৩ সন্তান। বড় মেয়ে রাশি, তারপর ছেলে রাতুল, আর ছোট মেয়ে হলো রিনি। কসবার বাড়িটা ভাড়া ছাড়া আর কিছুই নেই বিশেষ নীলকান্ত বাবুর। স্ত্রীর হঠাৎ করেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার পর থেকে ওনার এক অন্য লড়াই শুরু হয়। জলের মতো টাকা খরচ হয়ে যায়, কিন্তু লাভ কিছুই হয় না। মাঝখান থেকে সঞ্চয়হীন হয়ে কর্দমশূন্য নীলকান্তবাবু যখন প্রায় অথই জলে ডুবে যাচ্ছেন, ওনার হাত ধরতে এগিয়ে আসে মাত্র 18 বছর বয়সের রাশি। সেই শুরু। তারপর অনেকগুলো বছর কেটে গেছে। গঙ্গা দিয়ে বিস্তর জল বয়ে গেছে। রাতুল আর রিনিকে পড়াশোনা করার দায়-দায়িত্ব ও রাশি পালন করছে। তারপর রাতুল কলেজ পাশ করতেই হঠাৎ করেই একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে তোলে। তার স্ত্রী স্বপ্না ভীষণ মুখরা মেয়ে। রিনিরও সামনেই বিয়ে। বাড়িটা সেজে উঠছে ধীরে ধীরে। নীলকান্ত বাবুর ঘুম আসে না রাতের বেলা। স্ত্রীকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আজকাল একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অম্বা। এদিকে রাশিটার বয়স বাড়ছে। কর্তব্য করতে করতে নিজেকে শেষ হওয়ার দিচ্ছে রাশি। কবে যে মেয়েটা সেটল হবে, এই চিন্তা বৃদ্ধ বাবাকে কুরে কুরে খাচ্ছে। মেয়ের মাথায় এক চিলতে সিঁদুরকে রোদ্দুরের মতো জ্বলজ্বল করতে দেখতে চান উনি। কিন্তু রাশি তো তার জন্য আসা সম্বন্ধটা ও ঋণের জন্য ত্যাগ করলো। অভিরাজ তো রাশির স্কুল ফ্রেন্ড। সে রাশিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ঋণের মুখ থেকে একটা শুধু লাইন, দিদি আমি অভিরাজকে ভালোবাসি। রাশি সানন্দে রাজি হয়ে যায় বোনের সাথে অভিরাজের বিয়ে দিতে। পরশু এই বাড়িতে বিবাহ বাসর বসবে। রাশি একাই সব দায়-দায়িত্ব পালন করছে। রাতুল থেকেও নেই। মেয়েটার কপাল এতটাই খারাপ যে একটা চাকরিও পেল না সরকারি। করতে পারে বেসরকারি চাকরি, কিন্তু এক হাতে পরিবারকে আর অসুস্থ মাকে দেখে সেটাও সম্ভব হয়নি। তাই রাশি টিউশনি বেস পড়ায়। সকাল থেকে রাত পর্যন্ত ব্যাচ ব্যাচ টিউশনি পড়িয়ে রোজগার করে রাশি। তাতেই সংসার চলে। তার সাথে আছে এই পুরো বাড়িটার দেখাশোনা। রান্না থেকে ঘর গোছানো সবই তার কাজ। ভাইয়ের বউ স্বপ্না যখন এই বাড়িতে থাকে তখন সারাদিন দরজা বন্ধ করে বসে থাকে। ব্যস্ত থাকে নিজের রূপচর্চায়। নীলকান্ত বাবুর চাকরির রিটায়ারমেন্ট অনেক দিন হলো। জমা টাকা বলতে কিছুই নেই। সামান্য পেনশন থেকে প্রতি মাসে লাগে সেই ওষুধ ভালো করে হয় না। বারান্দায় একটা ছোট্ট বাগান করেছেন নীলকান্ত বাবু। সেখানেই একটু শান্তির সময় কাটান তিনি। ওনার মতোই বৃদ্ধ হয়ে যাওয়া আরাম কেদারাতে বসে আছেন তিনি। মনে মনে উথাল পাতাল চলছে মেয়েটার জন্য। কি তিনি ভাবলেন না, রাশির বিয়ে হয়ে গেলে ওর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা মাকে কে সামলাবে? এটা ভেবেই কি তিনি স্বার্থপর হয়ে মেয়েকে বিয়ে দিলেন না? কিন্তু ওর মা আজকাল হয়ে আছে। বিছানায় পড়ে থাকা মানুষটার আয়ু আর বেশি নেই। ওর চলে যাবার পর একসময় হয়তো নীলকান্ত বাবুও চলে যাবেন। তারপর কি হবে মেয়েটার? ভাইয়ের বউকে হাজার ভালোবাসা দিয়েও তো বিনিময়ে কিছুই পায়নি রাশি। ভাই একটা টাকা ঠেকায় না সংসারে দিদিকে সাহায্য করতে। মা-বাবার জন্য, ভেঙে পড়া সংসারের জন্য যে মেয়েটা আইবুড়ো রয়ে গেল, তার ভবিষ্যৎ কি? নীলকান্ত বাবুর ভাবনায় ছেদ পড়ল। বাড়ির গেটে অটো থেকে নামলো রাশি। হাতে বাজারের ব্যাগ। এলোমেলো হয়ে যাওয়া চুল, মাটিতে লুটোচ্ছে তার ওড়না। রাশি: ও দাদা, 40 টাকাই ভাড়া। কি করে চাইছেন 50 টাকা? অটোওয়ালা: দিদি 10 টাকা মাত্র দিতে পারছেন না? কেন, আপনি তো ছাড়ছেন না। আমি কেন ছাড়বো? রোজ এই পথে যাতায়াত আমার, কেন বেশি দেবো শুনি? বাবা, এর কাছে বলে লাভ নেই, দেবে না বোঝাই যাচ্ছে। তার চেয়ে বরং পালাই, যেটা দিচ্ছে নিয়ে নে। অন্য ভাড়া ধরলে কাজে দেবে। হ্যাঁ দিদি, দিন 40 টাকাই দিন। রাশি ব্যাগ থেকে টাকাটা বের করে দিল। অটোওয়ালা টাকাটা নিয়ে বিড়বিড় করলো, এই চিনে রাখলাম, আর এই মহিলাকে নেব না। নেভার। রাশি বাজারের থলিটা নিল হাতে। অটোওয়ালার কথা শুনে রাশি ব্যাগ ফেলে চিৎকার করে বলল, কি বললেন? হ্যাঁ, জানেন এই কথাটা আপনি বলতে পারেন না। আমি পুলিশে অভিযোগ করতে পারি। অটোওয়ালা পালাতে পারলে বাঁচে। সে গাড়ি স্টার্ট দিয়ে একরকম পালিয়ে গেল। পালালে হবে দাদা, মগের মূল্য পেয়েছেন সব দেশটা।
রাশি সেন বয়স তার দিনে দিনে বাড়ছে। এই বছর হলো ৩২। লম্বা চওড়া চেহারা, সাথে একটা লম্বা বেনুনি, গায়ের রং শ্যামলা, মুখ তোর মতো দাঁত। একবার হাসলেই বেশিরভাগ মানুষ বলে ভারী মিষ্টি মেয়ে। সাহিত্যে এম.এ পাস রাশির জীবন হলো তার পরিবার। কোনো কথা সে গায়ে মাখে না, সবকিছু নিয়ে পজিটিভ ভাবতে জানে। অভিরাজ অটোতে থাকলেই কল করেছিল, বলেছিল রাশি তুই আমাকে ঠকালি, আমি রিনিকে না তোকে চেয়েছিলাম। রাশি সেন গলেনি এই কথাতে, যদিও সেও একদিন স্বপ্ন দেখেছিল অভির স্ত্রী হবার, কিন্তু বোনের জন্য তার কাছে সব তুচ্ছ। গন্তব্যে তো পৌঁছাতে ব্যাগ হাতে নিয়ে রাশি গেট খুলে ঘরে ঢুকে এলো। ওকে সাহায্য করতে নীলকান্ত বাবু এগিয়ে এলেন। বাবা তুমি যাও, আমি রাখছি, তোমার হাতে লাগবে বাবা। নীলবাবু বললেন, আর কত বোঝা বইতে হবে রে তোকে। রাশি, আহা বাবা, সবসময় পজিটিভ কথা ভাববে, নেগেটিভ ভেবে লোকসান বই লাভ কিছু নেই। আজকে কি রান্না করব বলো, আবার মাকে দেখতে যেতেও হবে আমায়। নীলবাবু মেয়ের মাথায় হাত দিয়ে বললেন, আর কত করবি তুই, নিজের জন্য ভাববি না? রাশি একটু আনমনা হয়ে বলল, ভেবেছিলাম তো বাবা, কিন্তু লাভ কি হলো, আমার প্রিয়োরিটি তোমরা। রাশি কথাটা বলে ভিতরে ঢুকে গেল। বাবা জানে মেয়ের মনের মধ্যে অনেক ক্ষত আছে, সেটা সযত্নে ঢেকে রেখেছে মেয়েটা। স্বপ্না রাশির বড় ভাই বউ। সে নেল পেইন্ট লাগাতে লাগাতে কিচেনে এসে ননদকে বলে, দিদি রান্না কত দূর? আমাকে আবার ও বলে রেখেছে বাজার নিয়ে যাবে। রাশি খুন্তি নাড়তে নাড়তে বলল, এই তো বেশি দেরি নেই, ভাই এলেই খেতে দিবে। স্বপ্না মুখ ভেঙচি বেরিয়ে যায়। সবাই দুপুরে খেতে বসে গেলেও রাশি মায়ের ছবির সামনে বসে থাকে। মনটা কেমন যেন কুগাইছে, মনে পড়ে যাচ্ছে মায়ের ভারসাম্যহীনতা। একদিন কত অসুবিধাতে ফেলেছে ওদের। আজকে সেই মা নিস্তেজ হয়ে বিছানায়। ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবে না। মা আর নেই বেশি দিন, কিন্তু তারপরও বাবাকে কি করে সামলাবে রাশি সেটাই ভাবে। মায়ের কথা মনে করে রাশি বলে, তুমি লাকি মিসেস সেন, তাই তো বাবার মতো স্বামী পেয়েছো, কত ভালোবাসে বলো আজও। তেমন ভাগ্য তো সবার হয় না মা। আর আমার তো সংসার কি সেটাই জানা হলো না। রাশি আলমারি থেকে গয়নার বাক্সটা বের করলো। আজ তার বোনকে সে সাজিয়ে দেবে এই গয়নাগুলো দিয়ে। মায়ের সব গয়না, যেটা রাশির জন্য মা রেখেছিল। তখন বাবা চাকরি করত, সংসারে স্বাচ্ছন্দ্য ছিল। মা প্রতি বিবাহ বার্ষিকীতে একটা করে গয়না নিত উপহার হিসেবে বাবার কাছ থেকে। একটা টার্গেট ছিল মায়ের, এইভাবে স্ত্রীধন জড়ো করা। তারপর ধীরে ধীরে কেমন যেন সব কিছু পাল্টে গেল। চেনা সংসারটা একটা অচেনা জায়গায় হয়ে গেল মায়ের কাছে। মানসিক ভারসাম্য হারিয়ে মা যেন একটা অন্য মানুষ হয়ে গেল। যাক, মা না থাকলে যেটা করতো সেটাই করবো রাশি। বোনকে নিখুঁতভাবে সাজিয়ে দেবে। পার্লার থেকে সাজিয়ে দিয়েই গেছে ওকে, এখন গয়নাগুলো পরালে কাজ শেষ। এরপর তো রাশির হাজার কাজ আছে। এখন স্পেশাল ডেজার্ট আসেনি, ওটা স্পেশাল অর্ডার আজকের বরযাত্রীর জন্য। রাতুল থেকেও নেই, ওই গেস্ট অ্যাটেন্ড করেছে, আর কিছু বিশেষ সে করে না। স্বপ্না শুধু খুঁত ধরছে আর এখন চোখ দিয়ে আছে শাশুড়ির গয়নার বাক্সে। রাতুলকে বিয়ের আগে রাশি বলেছিল যে দাদা হিসেবে সে কি কি দায় দায়িত্ব নেবে। রাতুল নিজেই বলেছিল ভোজের খরচ সে দেবে, কিন্তু সে এখন পিছু হচ্ছে। নিজের সব জমা পুঁজি দিয়ে মায়ের গয়না দিয়ে রাশি ভেবেছিল যদি রাতুল ভোজের খরচ দেয় তো কাজ উদ্ধার হয়ে যাবে। কিন্তু এখন অর্ধেক টাকা দিয়েও রাতুল হাত তুলে নিয়েছে। রাশি শেষ মুহূর্তেও ফাইন্যান্স কোম্পানি থেকে চড়া সুদে লোন নিয়েছে। টাকা হাতে এসেও গেছে, কিন্তু 1 লাখ টাকার লোনে প্রায় 50,000 টাকা সুদ দিতে হবে। অর্থাৎ 1.5 লাখ শোধ করতে হবে। কি করে কি হবে রাশি জানে না, তবে সবটা নিজের মধ্যেই রাখছে সে। বাবাকে বলা হয়নি, বাবা নিতে পারছে না আজকাল টেনশন। অভিরাজের মা বিয়েতে রাজি হয়েছিল একটাই শর্তে, যেন কোনো খামতি না হয় অনুষ্ঠানে। তাদের কোনো দাবি দাবা নেই। মাকে বিয়েতে আনতে চাইছিল রাশি, যতই মানসিকভাবে অসুস্থ হোক না, তাও তো মা। কিন্তু রিনি চায়নি মা আসুক, লোকে তার পাগল মাকে দেখুক। ইউরিন, ক্যাথিড্রাল আর ওষুধের গন্ধ নিয়ে মায়ের অস্তিত্বকে ঘেন্না করে রিনি। একে একে ঝিলিমিলি নেকলেস, ঝুমকো, মকর, মুখবালা, চূড়, গলার চিক ইত্যাদি ভারী সাবেকি গয়না দিয়ে রিনিকে সাজিয়ে দিল রাশি। বক্সে এখন শুধুই এই প্রজাপতি দেওয়া টায়রাটুকু আছে। স্বপ্না রিনিকে বলল, এক ছেলে এমন ঘরে বিয়ে হলে শাশুড়ির গয়নার অন্তত ভাগ মেলে। আর
আমার তো মাথার উপর ২ টো ননদ। আমার বিয়েতে টাকা, ফার্নিচার কিছু লাগবে। বিদেশে থাকে অভিরাজ, ওদের বাড়ি কি ফাঁকা হাতে পাঠাবে নাকি আমাকে বৌদি? এইটুকু গয়নার কি দাম? ওই দিতে হয় তাই দেওয়া। আমার কত গয়না এখন বাকি পাওয়া। অভিকে বলেছি ফুল সাজাতে যেন একটা ডায়মন্ড সেট দেবে। এত লাজুক উত্তরও দিল না রাশি। এই গয়নাগুলোর দাম সোনা দিয়ে না, এটা আমার আর তোর মায়ের গন্ধ-মাখা গয়না। আমার কাছে সবসময় স্মৃতি। নেগা কথা তোর কাছেই রাখ। বুড়ো বয়সে বিয়ে নেই, কিছু নেই। বসে আছে বাড়িতে।